আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের নীলু আপু চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। সাবিহা ওরফে সাবি আমার চাচাতো বোনের মেয়ে। আমার চেয়ে 8 মাস 4 দিনের বড়, কিন্তু একসাথেই এসএসসি দিয়েছি। ছোটবেলা থেকে দেখে আসছি, খুব দুষ্ট ছিল আগে। 3 বছর আগে শাফি মামার বিয়ের সময়ও দেখেছি, সেবার কেমন দূরে দূরে ছিল। আমার খুব ইচ্ছা ছিল ওর হাত ধরব, সেটা আর হয়ে ওঠেনি। অনুষ্ঠানের সময় অনেকবার তাকিয়েছি আর চোখে, কেমন একটা অনুভূতি হতো সাবিও আর চোখে আমাকে দেখছে। এবার বলি তাহলে। ছুটিতে গেলাম নানা বাড়ি। কলিং বেল শুনে দরজা খুলে ধক করে উঠল বুকটা। এই তো সেই মুখ। বৈরাগী তো ভুল বলেনি। আমাকে দেখে সেও থমকে গিয়েছে। বড় বড় চোখ মেলে কয়েক মুহূর্তের চেয়ে বেশি একটানা চেয়েছিল। তারপর কিছু না বলে দুদ্দাট করে ভেতরে চলে গেল। 1 মিনিটের মধ্যে আবার সেভাবে দৌড়ে বের হয়ে গেল। সাবি এখনও সেরকমই আছে। 3-4 বছর আগেও ফড়িংয়ের মতো দৌড়াদৌড়ি করে বেড়াত। লম্বা হয়ে শুকিয়ে গেছে আর চুল রেখেছে মাথা ভর্তি। তবে নানাবাড়িতে অবশ্য আরও একটা ইনফ্লুয়েন্স ছিল। শাফি মামার বিয়ের সময় 3 বছর আগে আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল। নানার দূরসম্পর্কের নাতনি মর্জিনাপু। নানার বাসায় থেকেই পড়াশোনা করেছে, মাঝে 1 বছর বিয়ে হয়ে খুলনাতে ছিল। সংক্ষিপ্ত ডিভোর্স নিয়ে আবার নানার বাসায় কি যেন একটা ভোকেশনাল কোর্স করছে। গতদিন 3 দিন খুব অদ্ভুত যাচ্ছে ওনার সাথে। আমি লজ্জা পাচ্ছি, মর্জিনাপুও পাচ্ছে। অন্তত আবার তাই ধারণা। উনি আমাকে দেখলে মুখ ঘুরিয়ে হাসে, কিন্তু কিছু বলছে না। পাশ দিয়ে যখন হেঁটে যায় মনে হয় যে তোল হয়ে যাচ্ছে। এর ওপর সাবি যোগ হয়ে পুরো ধরাশায়ী হয়ে গেলাম। ওর দৌড়ে যাওয়াটা রিওয়াইন্ড করতে করতে ধপাস করে বসে পড়লাম সোফায়। আমাকে একটু শান্তভাবে শর্ট আউট করতে হবে। যশোরের ষষ্ঠীতলায় নানাদের 4 ভাইয়ের বাড়ি, 60 বা 70-এর দশকের বাড়ি, একটু পুরনো সে অর্থে। সাবিরা থাকে পাশেরটায়। দিন গড়িয়ে খুব উতলা হয়ে গেলাম। রাতে বারান্দায় গিয়ে ওদের জানালার দিকে অনেক তাকিয়েছিলাম। পর্দা নামানো, কিন্তু এগুলো কোনটার ওপাশে যে সে আছে নিশ্চিত। রাতে শুয়ে শুয়ে সাবিকে নিয়ে ভাবলাম, মর্জিনাপুকে নিয়েও ভাবলাম। আমার একটা অদ্ভুত আচরণ ছিল, আরও অনেক ছোটবেলা থেকেই। এটা শুধু তখন না, এখন 26-এ এসেও কখনো কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে চিন্তা করিনি। বাস্তবে ঘটনা হয়তো হয়েছে, তবে মনে মনে ওদেরকে এতটা রেসপেক্ট করতাম। ওদের এরকম চিন্তা মাথায় আসত না। আবার কাউকে কাউকে নিয়ে শুধু চিন্তাই করে গেছি। তাদের জন্য কখনো টান তৈরি হয়নি। এই শেষের গ্রুপের ছবিটাই মনে ভাসত। ওই দিন রাতে আবিষ্কার করলাম, সাবি এবং মর্জিনাপু আমার মগজের এই 2 আলাদা পার্টিশনে পড়ে গেছে। সকালে শাফি মামার সাথে বাজার থেকে আসছি। সাবিদের বাসার সামনে শিরিন আন্টি আমাকে দেখে বললেন, এ কি তানিম না? কবে এসেছ? আমি কাচুমাচু করে বললাম, গত শুক্রবার এসেছি। বলো কি, একবারও তো দেখা করলে না, আর তুমি এসেছ কেউ তো বলেনি। শাফি মামা বললেন, তানিম তুই কি কারো সাথে দেখা করিসনি? শিরিন আন্টি সাবির মা, আম্মার সমবয়সী। উনি বললেনে দুপুরে ওনাদের ওখানে খেতে হবে। তার মানে সাবি আমাকে দেখেও বাসায় বলেনি। স্টেইনস, কে জানে, হয়তো এটাই স্বাভাবিক। দুপুরে মর্জিনাপুর সাথে সাবিদের বাসায় এলাম। ড্রয়িং রুমে সাবির নানা আর ওর ছোট মামার অসংখ্য ছবি। সাবির নানা 71-এ মারা গিয়েছেন। এই এলাকায় বিহারিদের নিয়ে পাকিস্তানিরা যখন রেইড চালিয়েছিল, তখন ওই নানা আর তার ছোট ছেলেকে পাকিস্তানিরা ধরে নিয়ে যায়। ওনার বড় ছেলে ছিল লোকাল আওয়ামী লীগের নেতা। রেইডের সময় উনি ভারতে মুক্তিবাহিনীর ট্রেনিং এ ছিলেন। ওনাকে না পেয়ে বাবা আর ছোট ভাইকে নিয়ে যায় বিহারিদের রাজাকার বাহিনী। ছোট ছেলের শরীর পাওয়া গেলেও নানার মৃতদেহ কখনো উদ্ধার হয়নি। টর্চার করে কি আর রেখেছে? হয়তো কোনো গণকবরে ফেলে দিয়েছে। সাবিদের বাসা সেই নানা আর তার ছোট ছেলের ছবিতে ভরিয়ে রাখা। ছবিগুলো দেখতে দেখতে মনটা খুব অশান্ত হয়ে গেল। ছোটবেলা থেকেই একটা জেদ চেপে যায় ভেতরে। এই রাজাকারগুলো এখনো বহাল তবিয়তে আছে। এত লক্ষ মানুষ খুন করে শাস্তি তো দূরের কথা, এদের পৃষ্ঠপোষক দল বিএনপির ছত্রছায়ায় এরাই দেশের ক্ষমতায়।
শেলফের উপরে সাবি আর স্বামীর ছবি দেখে একটু ভালো বোধ করছিলাম। একটু বেশি সময় মনে হয় দাঁড়িয়েছিলাম। কে একজন ছোট করে কাশি দিল পিছনে। আমি ঘুরে তাকাতে সে মুখটা বাঁকিয়ে ঘরের ভেতর চলে গেল। সেই মুখ, সেই মেয়ে। আজকে চুলে একটা সাদা ব্যান্ড পড়েছে। মেয়েদের চোখের ভাষা বুঝতে আমার অনেক বছর লেগে গিয়েছিল। 15 বছর বয়সের পাঠোদ্ধার থাক দূরের কথা, প্রোটোকলটাই বুঝতাম না। খাবার টেবিলে শিরিন আন্টি বললেন, সাবি তুই নামের চাচার বাসায় গিয়েছিলি, তানিমকে দেখিসনি? দেখেছি, বলতে ভুলে গিয়েছিলাম। মর্জিন আপু বলল, তোমাদের মধ্যে কোনো ঝগড়া চলছে নাকি? শিরিন আন্টি বললেন, এ বয়সেই যদি কথা না বলিস, আর 5 বছর পর তো দেখলে চিনতেও পারবি না। আত্মীয় স্বজন ছাড়া এই দুনিয়ায় তোদেরকে কে দেখবে বল? ওনাদের চাপাচাপিতে মুচকি হেসে কথা বললাম আমরা। মর্জিন আপু সাবিকে টেনে আমাদের বাসায় নিয়ে এলো। পুরো সন্ধ্যাটা একসাথে টিভি দেখলাম, কথাও বলেছি। আমি এই পরিস্থিতির সাথে পরিচিত নই। সাবি আর মর্জিন আপু একসাথে, কেমন একটা মাতাল করা পাচ্ছিলাম। সব মেয়েদের কাছ থেকেই পাই, কিন্তু ওদের দুজনের যুগপৎ শক্তিশালী অথচ ঘৃণ্য স্মেল ভেতরটা ভেঙে ছুড়ে দিচ্ছিল। পিচ্চি স্বামী এসে বলল, আপু তোমার কথা আমাকে বলেছে। কি বলেছে? বেশি কিছু বলেনি, তুমি এসেছো সেটা বলেছে, আম্মুকে বলতে নিষেধ করেছিল। তাই নাকি? আমি সাবিকে তাকিয়ে দেখলাম। ও মাঝে মাঝে আর চোখে তাকায়, আমি যে তাকিয়ে আছি সেটা টের পেয়ে খুব সাবধানে ঠোঁটের কোণায় এক চিলতে হেসে নেয়। এক নাগাড়ে ও আর মর্জিনাপু কথা বলে যাচ্ছিল। আমার কেন যেন সন্দেহ হচ্ছিল মর্জিনাপু সবই টের পাচ্ছে, এমনকি এই স্বামীটাও পেতে পারে। পোলাপানকে আন্ডার এস্টিমেট করার সুযোগ নেই। রাতে খাবার খেতে গিয়ে মর্জিনাপু একটা কাণ্ড করে বসল। আমি খেয়ে বেসিনে মুখ ধুচ্ছিলাম, মর্জিনাপু পাশ দিয়ে যাওয়ার সময় পেছনটা টিপে গেল। আগের বারও ও এভাবে শুরু করেছিল, সেটা অন্য একটা লেখায় লিখেছি। ওনার পেয়ে বুকটা ছলাৎ করে উঠল। আমি থতমত খেয়ে তাকিয়েছি, ও চুপ থাকতে বলল। শুতে এলাম গেস্ট রুমে। এই রুমটা নিচতলায়। উপরে নানা নানি, মামা মামি আর মর্জিনাপু থাকে। সারাদিনের সবকিছু এমনিতে ওলট পাল্ট হয়ে আছে। আর এইমাত্র মর্জিনাপুর কাণ্ডে আরও ভড়কে গেছি। এবার নানা বাড়িতে টেনশনে মরেই যাব। সব আলোটালো বন্ধ হয়ে সুনসান নীরবতা। যশোর মফস্বল শহর। রাত 10টা-11টাতে সব লোকজন ঘুমে। তন্দ্রামতো এসেছে, হালকা ধাক্কা খেয়ে চোখ মেলে দেখি অন্ধকারে মর্জিনাপুর অবয়ব। ফিসফিস করে বলল, একটু পাশে সরে যাও, তোমার পাশে শোব। আমার হাত পা কাঁপুনি শুরু হয়েছে তখন। এসব হলে সারা জীবন আমার শীত করে। আমাকে ঠেলে দিয়ে মর্জিনাপু পাশে শুয়ে পড়ল। চাই। কতখানি চাও? অনেক চাই। আচ্ছা, অনেক হবে তাহলে। উপরে নানা গলা খাকারি দিয়ে উঠলেন। বোধহয় ভেবেছেন মামা মামি মর্জিনাপু খুব সাবধানে আস্তে করে পাশে শুয়ে পড়ল। আমি নিজেও হাঁপাচ্ছি। কাত হয়ে বালিশে মুখ মুছলাম। মর্জিনাপু বলল, আমি মুছে দিচ্ছি। মুখ মুছে ওনার দুই মাঝে আমার মাথাটা চেপে রইলেন। ফিসফিস করে বললেন, ঘুমিয়ে যেও না আবার, আমাকে একটু শান্ত হতে সময় দাও। উনি নিজেও ঘেমে গিয়েছে এগুলো করতে গিয়ে। আমি ভয় পাচ্ছিলাম নানা ভাই না আবার নিচে চলে আসে। একটু ঝিমুনি পেয়েছে। মর্জিনাপু মাথা ঝাঁকিয়ে বললেন, ঘুমিয়ে গেলে নাকি তানিম? আমি কষ্ট করে চোখ মেলে বললাম, না, জেগেই আছি। উনি আমাকে চিৎ করে প্রায় নরম হয়ে যাওয়া হাতের মধ্যে তুলে নিলেন। আমি ফিসফিসিয়ে বললাম, আমি কি দেব? না, দরকার নেই। খাটের শব্দ হবে। চোখ বুজে আনন্দের গভীরে ঢুকে গেলাম আমি। তবু মনে হচ্ছিল আরেকটু দ্রুত দরকার। শেষে বলল, ঠিক আছে, আর কষ্ট দেব না। টুপিটা খুলে হাত দিয়ে ধরল। সকালে উঠে মামা বলছে, চল তানিম কবরস্থান থেকে ঘুরে আসি। যশোর কবরস্থানে বড় মামার কবর। উনিও 71-এ কুমিল্লাতে যুদ্ধে মারা গেছেন। যশোরে এলে একবার অন্তত কবরস্থানে যেতেই হবে। পারিবারিক রিচুয়াল। মামার সরকারি গাড়ি উইকেন্ডে ড্রাইভার ডেকে আমাদেরকে নিয়ে চললেন। মামা বললেন, তানিম প্রমিস রিনিউ করেছ? আমি বললাম, করছি। এটাও রিচুয়াল? নানা শুরু করেছেন। প্রমিস করছি যে জেনে শুনে কোনো রাজাকার বা তাদের সমর্থকদের সাহায্য করব না। আর কখনো যদি সুযোগ হয় তাহলে এই যে অন্যায় করেছে আমাদের উপর তার বিচারের ব্যবস্থা করব।
বলতে বলতে রাগে হাতটা মুঠো করে ফেলি। সত্যি যদি সুযোগ হয় এর জন্য যা ত্যাগ করতে হবে সেটা করতেও রাজি। আমি যখনকার কথা লিখছি সে সময় বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম ছিল। 90-এর মাঝামাঝি সময়টায় ঘুরে ফিরে রাজাকারদের দলই ক্ষমতায়, তাদের তাবেদারগুলোর নামে। ফিরতে ফিরতে মামা বললেন, গানস অফ নাভারন দেখেছিস তানিম? না তো। মনিহারে এসেছে, চল দেখে আসি। যাও যায়। সামি সাবি তোমরা যাবে? আম্মু যদি রাগ করে? আম্মু কিছু বলবে না, শিরিন আপাকে আমি ম্যানেজ করব। জিপটাতে উঠে মনিহারের দিকে রওনা হলাম। মনটা বিক্ষিপ্ত হয়েছিল কবরস্থানে বসে। সাবি এক দৃষ্টিতে বাইরে দেখছে। অন্যমনস্ক হয়ে ওর মুখ গাল দেখে যাচ্ছিলাম। সাবি তাকাতেই মুখ ঘুরিয়ে নিলাম আমি। বেশ কয়েকবার এরকম হলো। মামা টিকেট কাটছে, সাবি এক ফাঁকে কাছে এসে বলল, এত তাকাও কেন? কখন? ও মাথা ঝাঁকিয়ে সামনে চলে গেল। হকচকিয়ে গিয়ে মিথ্যে বলে ফেললাম। সত্যটা বললে ভালো হতো। অবশ্য মুখ দিয়ে বেরোবে না। গানস অফ নাভারনের পুরো সময়টা অন্ধকারে সাবিকে যে কতবার দেখলাম। ও ভুলেও মাথা নাড়ায় না। হলে বসেই ঠিক করলাম ওকে কিছু একটা বলতে হবে। না হলে সেই ছেলেটা যাকে ওইদিন সাবির সাথে কথা বলতে দেখেছি, খুব সম্ভব ওদের স্কুলে উপরের ক্লাসে পড়ত, ওই দখল করে নেবে সাবিকে। কে জানে, ওকে হয়তো রাজাকারের পোলা। সেটা হলে মোরাল ডিউটি সাবিকে উদ্ধার করা। অনেকবার আওড়ে নিলাম কি বলবো। গাড়িতে সবার কান এড়িয়ে বলাটা সহজ হবে না। ওঠা বা নামার সুযোগে বলতে হবে। সিঁড়িতে নামতে নামতে ভিড়ের মধ্যে বললাম, এই তুমি না জানতে চাও কেন তাকাই? কি? শুনতে পারছি না, জোরে বলো। তোমাকে ভালোবাসি। কি? ভালো মতো বলো, বুঝতে পারছি না। আমি আর কিছু বললাম না। না বুঝলে নেই। বিকেলে মর্জিনাপু আমাকে বলল, সাবিকে কি বলেছ? আমি হ্যাঁ, কিছু বলিনি তো। সাবি সব বলেছে আমাকে। কি উল্টা পাল্টা বলছো এসব? মর্জিনাপু মাথা নেড়ে মুখ টিপে টিপে হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে, সাবিকে নিয়ে আসছি। বিকালে ছাদে দরবার হচ্ছে। সাবি মুখ ঘুরিয়ে নিচে দেখছে। মর্জিনাপু বলল, তানিম সত্যি করে বলো কি বলেছ ওকে? যদি কিছু বলেও থাকি সেটা খারাপ কিছু বলিনি। ও তাই নাকি? কি বলেছ শুনি। সেটা তখন বলেছি, আর বলবো না। মর্জিনাপু অনেক ঘষ্টালো, শেষমেশ কথাটা আর বলাতে না পেরে বলল, আচ্ছা ঠিক আছে তাহলে। আমি জানি তুমি কি বলেছ। এখন বলো এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এজন্যই বলেছি। সাবি তোমার উত্তর কি? সাবি কোনো কথা না বলে ওদিকে মুখটা ঘুরিয়ে রেখেছে। মর্জিনাপু বলল, আমি 3 বার জিজ্ঞাসা করব, উত্তর না দিলে ধরে নেব তুমি রাজি। সাবি 3 বারেও মুখ ঘোরাল না। আচ্ছা তাহলে ধরে নিচ্ছি দুজনেই রাজি। এই বলে উনি সাবির একটা হাত জোর করে টেনে আমার হাতে দিলেন। আমি একদমই অপ্রস্তুত ছিলাম। ঠান্ডা আর নরম ওর ফর্সা হাতটা। মনে হলো ও নিজে থেকেই হাতটা খুলে রেখেছে। এখন তো অনেক বছর হয়ে গেছে, তবুও রেফারেন্স পয়েন্ট হিসেবে ওই দিনের ওই মুহূর্তগুলো মনে করি। সাবি ছাড়িয়ে নেয়ার কোনো চেষ্টাই করল না। মর্জিনাপু ওকে জোর করে ঘুরিয়ে দিল। ওর মুখে অদ্ভুত হাসি, খুব কষ্ট করে চেপে রেখেছে। বলল, কি কথা বলো তানিমের সাথে। কি বলবো? কি বলবো মানে বলার কিছু নেই? ওর চোখের দিকে তাকিয়েছিলাম। সেই বড় বড় চোখ। হয়তো এটাই সেই সাজের বৈরাগীর ভালোবাসা। ভুল বলেনি তাহলে। অনেক হাসাহাসি হল। ছাদ থেকে পাশের পুকুরে ঢিল ছুড়লাম সন্ধ্যা পর্যন্ত। দুপুরে কলেজ থেকে এসে প্রতিদিন মর্জিনাপু গিয়ে সাবিকে নিয়ে আসে। স্বামী সহ ছোট ছোট কয়েকটা বাচ্চাও আসে। এর মধ্যে সাবির হাত ধরেছি অনেকবার। মাথাটা গরম হয়ে যায়। দুজনের ইন্টেন্স গ্র্যাভিটি পুলে থেতলে যাওয়ার মতো অবস্থা। নানা এসে বললেন, মনিরামপুর যাচ্ছি, তানিম যাবে নাকি? মনিরামপুর নানাদের আসল বাড়ি। নানা কয়েক সপ্তাহ পর পর যায়। এবার যাচ্ছে পুকুরের মাছ ধরে বিক্রি করতে। আমার যাওয়ার মন নেই। সাবিকে ছেড়ে দূরে যেতে মন চাইছে না। বললাম, না থাক, একা একা গিয়ে কি করব? শুনে নানি বলছে সাবি গেলে হবে।
আমি হেসে বললাম, জানি না। আচ্ছা, সাবির মাকে বলছি, ওরও তো স্কুল নেই। শাফি মামা, মামি, নানা, নানি, আমি সাবি স্বামী যাচ্ছি। কালকেই ফিরে আসব। জিপের পিছনে বসে খুব ভালো লাগছিল। মামি টের পায়নি, আর নানি অনেক সুযোগ করে দিল। আমাদেরকে বললেন পাশাপাশি বসতে। গাড়ি চলার কিছুক্ষণ পরে সাবি কৌশলে আমার ঘাড়ে মাথা রাখল। তার ওপর ও ঘাড়ে মাথা রেখেছে। শ্যাম্পু করা রেশমি চুলগুলো মুখে এসে লাগছে। জ্যান্ত অবস্থাতেই মরে যাব এমন। সামি বলল, নানু দেখো, সাবিনা তানিম ভাইয়ার কাঁধে মাথা রেখেছে। সাবি তো তড়াক করে মাথা তুলে ফেলল। নানি বলল, রেখেছে, রাখুক না। আমরা মুখ চাওয়া চাওয়াই করে হেসে ফেললাম। স্রেফ লোকজনের জন্য হয়ে উঠছে না। বাংলাদেশের গ্রামগুলো এখন ফাঁকা। লোকজন সব শহরে, বিশেষ করে ঢাকায়। নানা বাড়িতে ঢোকার মুখে গণব্বরে অযত্নে পড়ে থাকা স্তম্ভ। সামনে এসে সবাই দাঁড়ালাম। এই গ্রামের শখানেক লোকের লাশ এখানে রাজাকাররা কবর দিয়ে রেখেছিল। এদের কমান্ডার মেহের জল্লাদ এখনও এলাকায় বহাল তবিয়তেই আছে। খালেক মোল্লা, মেহের জল্লাদ সহ অনেকে ৭১-এর পরে গা ঢাকা দিয়েছিল, পরে ৭৫-এর পট পরিবর্তনে রাজাকারদের জন্য সুবিধাজনক সরকার ক্ষমতায় এসে এদেরকে আবার প্রতিষ্ঠা দিয়ে দিয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় এদের ভয়ে মুক্তিযোদ্ধারাই বরং পলাতক। চুপচাপ হেঁটে নানা বাড়িতে গিয়ে ঢুকলাম। মর্জিনাপু আসেনি। একটু ভারমুক্ত বোধ করছি। আমার কেন যেন মনে হয় সাবির সাথে আমার অ্যাফেয়ার হয়ে যাওয়ায় মর্জিনাপু খুব সূক্ষ্ম একটা কষ্ট পেয়েছে, যদিও উনি মুখে বুঝতে দেয় না। সারাদিনই দুজনে একসাথে ঘুরে বেড়ালাম। নানা নানি মামা মামি দেখেও দেখছে না। দুজনে হাত ধরি, সে সুযোগ হলো সন্ধ্যায়। পেছনের ঘরে অন্ধকারে সাবি আমার মুখে চুল মেখে ঘাড়ে মাথা দিয়ে রইল। সারা জীবন নিজের হার্টের ধুকপুক শুনেছি। এই প্রথম আরেকটা হৃৎপিণ্ডের কাঁপুনি টের পেলাম। ধিপ ধিপ করে যাচ্ছে। চোখ বন্ধ করে ভাবছিলাম সময়টা যদি থেমে যেত।